মধ্যরাতে জরুরি বৈঠকের পর সারা দেশে বুধবার থেকে ডাকা অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার রাতে জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মালিক সমিতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় সংগঠনটি। মামুন হুসাইনের রিপোর্ট। ৫ দফা দাবিতে বুধবার সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছিল বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। ধর্মঘটের ঘোষণায় জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ন্যাম ভবনে বৈঠকে বসেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। দীর্ঘ আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সারা বাংলাদেশের আমাদের যে 12,500 অ্যাম্বুলেন্স মালিক এবং শ্রমিক ভাইরা আছেন, সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আগামীকালকের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। বৈঠক শেষে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির দাবি নিয়ে আগামী 1 মাসের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা উভয় পক্ষ ওনাদেরকে দেখে ওনারা আমাদের ডাকে সাড়া দিয়ে এই আগামীকালকে ভোট থেকে আহত যে ধর্মঘট সেটা প্রত্যাহার করতেছে। আর সরকারের পক্ষ হয়ে আমরা সরকারি কনসার্ন মিলে আগামী 1 মাসের মধ্যে এদের যৌক্তিক দাবিগুলো বৈঠক করে আলাপ আলোচনা করে একটা নিষ্পত্তির জন্য ওনারা একমত হয়েছে। এদিকে অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব নিয়ে কাজ করব যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশের কোনো হাসপাতালে পুনরায় না ঘটে। মামুন হুসাইন, ৭১, ঢাকা। জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে সরকার। এজন্য দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। তিনি আরও জানান, চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সাধ্যমতো সহায়তার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। শারমিন নীরা রিপোর্ট। সিএনজি স্টেশনে দীর্ঘ সময়ের অপেক্ষা কিংবা অপেক্ষার পরও কাঙ্ক্ষিত মাত্রায় জ্বালানি না পাওয়ার ছবিটা গেল 1 সপ্তাহের। দেশে প্রতিদিন গড়ে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ আছে 270 কোটি ঘনফুটের, যার প্রায় অর্ধেক দেশীয় উৎপাদন, বাকিটা আমদানি নির্ভর। এমন বাস্তবতায় চলতি মাসেই ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে কমেছে সরবরাহ, ফলে তীব্র হয়েছে দেশে গ্যাসের সংকট। সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট মোকাবিলায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটি সাধ্যমতো সহায়তা করবে বলেও আশ্বস্ত করেছে। আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ করেছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। তিনি বলেন, এলএনজি টার্মিনালের সংস্কারের মধ্যে আগামী সপ্তাহের শুরুতেই কিছুটা আর তারপরের সপ্তাহে আগের মতো সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে এফএসআরইউ এর যে সমস্যা, অর্থাৎ তারা প্রতিদিন প্রায় 500 থেকে 600 মিলিয়ন ঘনফুট গ্যাস সাপ্লাই করতেন, আমরা আশা করছি আগামী সপ্তাহের প্রথমে এখান থেকে আমরা ইনশাল্লাহ 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট তারা গ্যাস সরবরাহ করতে সমর্থ হবেন এবং পরের সপ্তাহ শেষের দিকে বাকিটা অর্থাৎ পুরো এফএসআরইউ তারা ফাংশনাল করতে পারবেন। বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। জাপানিজ একটা টিম অর্থাৎ জাপানিজ প্রধান। শারমিন নীরা, ৭১, ঢাকা। প্রথমবারের মতো সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং মাঠ পর্যায়ের দায়িত্ব পালনকারী অভিজ্ঞ শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষানীতি বাস্তবায়নের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী
এসব কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি নিশ্চিত করা, কার্যকর পাঠদান, শিক্ষকদের যুগোপযোগী ও ধারাবাহিক প্রশিক্ষণ, প্রযুক্তি নির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের বিষয়গুলো সভায় গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। জুলাই কারো ঐতিহাসিক অর্জন, আবার কারো কাছে সারা জীবনের না ফেরা অপেক্ষা। 2 বছর পরও স্বজনের সন্ধানে কেউ কেউ এখনও ঘুরছেন এক কবরস্থান থেকে আরেক কবরস্থানে। এখন পর্যন্ত গণকবরের ডিএনএ পরীক্ষায় মিলেছে 8 জনের পরিচয়, কিন্তু বাকিদের শেষ হয়নি স্বজন খোঁজার সেই দীর্ঘ প্রতীক্ষা। মাইনুল মারুফের বিশেষ প্রতিবেদন। বাবা মাহিম যখন শহীদ হন তখন হামিমের বয়স মাত্র 8 মাস। বাবাকে চিনে ওঠার আগেই হারিয়েছে সে। বাবা বলে ডাকার সুযোগও হয়নি। অথচ আজ বাবা ডাকতে শিখেছে যখন, তখন তার বাবার ঠিকানা একটি গণকবর। ছোট্ট 2টি হাত তাই বারবার ছুঁয়ে দেখে সেই কবর। জুলাই অভ্যুত্থানের 1.5 বছর পর ডিএনএ পরীক্ষায় একে একে মিলতে শুরু করে অজ্ঞাত অনেকের পরিচয়। প্রথম ধাপে শনাক্ত হন 8 জন শহীদ, তাদেরই একজন মাহিম। মোহাম্মদপুরে শহীদ হওয়ার পর হাসপাতাল, মর্গ, থানা কোথাও তার সন্ধান পায়নি পরিবার। অবশেষে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় রায়ের বাজারের গণকবরেই অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয় তাকে। বাবা থাকতে যেরকম থাকে, বাবার পরে কি এরকম বাবার আবদারটা কি কেউ মিটাইতে পারে? শুধু বাবা ছাড়া কেউ মিটাইতে পারে না। সবাই আদর দিতে পারে, কিন্তু বাবার মতো আদর ভালোবাসা কেউ দিতে পারে না। শুধু হামিম নয়, এই গণকবরের প্রতিটি নামহীন কবরের সঙ্গে জড়িয়ে আছে একটি করে পরিবারের দীর্ঘ প্রতীক্ষা। ভালো থাকি না কে খারাপ হয়ে যাবে ওটা। এ যেমন সাইফুর রহমান, জুলাই অভ্যুত্থানে হারিয়েছেন ভাই শহীদুলকে। যাত্রাবাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। খোঁজ করছিলাম সব জায়গায়, মোটামুটি সব জায়গায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সন্ধান পাইনি। আল্লাহ আছে রাখছে না কি কোনো কিছু হয়েছে কইতে পারি না। সর্বশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন 865 জন। তবে তদন্তকারীদের ধারণা এই সংখ্যা আরও বাড়তে পারে। রায়েরবাজারে গণকবরের অজ্ঞাত পরিচয়ে দাফন করা 114 জনের মধ্যে ডিএনএ পরীক্ষায় ইতোমধ্যে 8 জনের পরিচয় নিশ্চিত হয়েছে। পরে তাদের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জুরাইন, মাতুয়াইল, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে। পাশাপাশি নদীতে ভাসিয়ে দেওয়া মরদেহের ঘটনাও তদন্তাধীন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন, এখনও নিয়মিত নতুন নতুন পরিবার আসছেন স্বজনের খোঁজে। পরিবার যদি জানতো যে আমার বাচ্চার সার্টিফিকেট ওই হাসপাতাল থেকে আনা যাবে, তত কোনো না কোনো ব্যবস্থা করে যেত যে দেখেন না একটু ওই দিন সিসিটিভি ফুটেজটা দেখেন এটা। বাট এনারা তো জানেনই না তার সন্তানটা কই। সো এই যে 1400 বলছেন, 1400 কেন হবে, আরও বেশি হবে। তিনি জানান, স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে বিভিন্ন গণকবর ও সমাধিস্থল থেকে নেওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। সকল মিডিয়া, ম্যাস মিডিয়া, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সেখানে আপনার একটা সার্কুলার দেয়াই যেতে পারে যে আমাদের অনেকগুলো লাশের ডিএনএ সম্পন্ন করা হয়েছে যাদের আত্মীয় পরিজনের খবর আমরা জানি না। আপনি যদি সেই সময়কালীন যদি আপনার প্রিয়জনকে হারিয়ে থাকেন, আপনি আসুন, আপনার ডিএনএর স্যাম্পল দিয়ে যান, আপনার প্রিয়জনের কবরটা অন্তত আপনি বুঝে নেন। আর সম্প্রতি গণকবর পরিদর্শনে এসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, এখনো অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে এবং যেভাবে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যাদের কবর মিলেছে তারা অন্তত বলতে পারেন, এখানেই ঘুমিয়ে আছেন আমার মানুষটি। কিন্তু যাদের স্বজন এখনো নিখোঁজ, তাদের অপেক্ষা শেষ হয়নি। জুলাই কারো কাছে অর্জনের ইতিহাস, কারো কাছে চিরস্থায়ী ক্ষত। কেউ স্বজনকে খুঁজে পেয়েছেন এই গণকবরে, কেউ এখনো খুঁজে ফিরছেন। তবে তাদের মাঝে একটাই মিল, স্বজন হারানোর চিরস্থায়ী বেদনা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে প্রাণ গেল 6 বাংলাদেশের। স্থানীয় সময় ভোরে ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে আগুন লেগে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক বাংলাদেশি দগ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজন মুন্সিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। স্বজনদের মৃতদেহগুলো দ্রুত ফেরত আনার দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা ও নারায়ণগঞ্জ থেকে পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের আলীরটেকের ক্রোকেরচর গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে আগুনে পুড়ে মারা গেছেন এই গ্রামেরই 3 সন্তান আপন, ফাহিম ও নূর মোহাম্মদ। 29 বছরের ছেলে ফাহিমের মৃত্যুর খবর পেয়ে কান্না থামছে না তার বাবা আলী মিয়ার। পরিবারের অন্য সদস্যদের সাথে স্বজন এবং এলাকাবাসীও হতবাক ফাহিমের মৃত্যুর খবরে। কালকা পোলার লগে কথা কইছি, পোলার এমন বড় বড় দাড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদ নামাজ পড়ে, আবার রোজা কালকা সোমবার গেছে কাল সোমবার রোজা। আমি কি কিরে বাবা খাওয়া দাওয়া করছ? কয় না আবু রোজা রাখছে। আমি কইটা কোন রোজা? কয় আবু আমি সপ্তাহে 2 বার সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখি, আর তাহাজ্জুদ নামাজ শুদ্ধা করি। এমন বুইরা বুইরা দাড়ি আমার পোলারা, দেও না দরটা মরবো আমরা এই পোলারা। এই 3 জন ছাড়াও আগুনে পুড়ে মারা গেছেন তৈলখিরা চরের ফয়সাল, ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের কানাইনগরের শাহিন এবং মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার রাজিক। তাদের বাড়িতেও নেমে এসেছে শোকের ছায়া। আমার বাগিনা থাকে, আর ওর সাথে আরো লোক আছে এখানে, আর এই গ্রামের আরো 4 জন আছে একসাথে চাকরি করে। দোকানে রাত্রে আগুন লাগে, রাতে 3টা সাড়ে 3টা বাজে। কিভাবে লাগছে এখন আমরা পুরোপুরি বলতে পারি না। 7 জনের ভিতরে একজন বের হয়ে গেছে, 6 জন আটকা পড়ে রয়েছে। পাশের দোকানদার এরা অনেক চেষ্টা করছে, তালা তোলা ভাঙছিল, কিন্তু বের হইতে পারেনি। সাউথ আফ্রিকার মধ্যে প্রায় সন্ত্রাসী হামলা হয়, ঠিক আছে, কিন্তু এটা ভিতর থেকে আগুন লাগছে নাকি সন্ত্রাসী হামলা হয়েছে এটা আমরা বলতে পারতেছি না। নিহতদের স্বজনরা জানান মঙ্গলবার স্থানীয় সময় ভোর 3টার দিকে কুইন্সটাউনের ওই দোকানে আগুন লাগে। এ সময় দোকানের ভেতরে ঘুমিয়েছিলেন 7 জন। একজন বের হতে পারলেও বাকি 6 জনই সেখানে প্রাণ হারান। দগ্ধ আরেকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুইন্সটাউনে আগুনে হতাহতের ঘটনায় সেখানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ। মনিরা কাজরি, 71। রাজধানীর মিরপুরে টিসিবির পণ্যনীতি এসে দেয়াল ধসে প্রাণ হারালেন এক নারীসহ 2 জন। আহত হয়েছে 7-8 জন। মঙ্গলবার দুপুরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইমতিয়াজ সনির প্রতিবেদন। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে মিরপুর 2 নম্বরের লাভ রোড এলাকায় এই সীমানা প্রাচীরটি ধসে পড়ে পাশের সড়কের উপর। তখন ওই সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন কয়েকজন। হঠাৎ আমরা শুনতে পারতেছি যে একটা আওয়াজ আসছে। আমরা প্রথমে ভাবছি ট্রান্সমিটারটা ফাটছে। ট্রান্সমিটার ফাটছে, তা আমরা ওইখান থেকে বাইরে হয়েছি। বাইরের সাথে সাথে দেওয়ালটা পড়ে গেছে। তা যে পড়ে গেছে আমরা সবাই দোকানদাররা মিললা দৌড় দিছি। দৌড় দিয়ে এই জায়গায় আহত ছিল, ওই জায়গায় আহত ছিল, সব জায়গায় আহত ছিল। ওই যে ওনার বোন বললো, আমরা মনে করেন 2-3 জন উঠাইছি। তারপর শেষে দেখি যে ওনার বোন ওই ইটগুলো আছে বড় বড়, ওইটির নিচে চাপা পড়ে গেছে। বেশি লোক ছিল না, 50-60 জন লোক হইবে মহিলারা, আর পুরুষও একুলে। সেই দিতে আছে, আপনি মাল দিতে আছে। আমি ওই পর্যন্ত গেছি, আর মধ্যে শব্দ পাইছে। আমি এই এক্সিডেন্ট হয়েছে, ও দেখতে পাই না, আমি একুলে আইনি, আমি ওখানে দাঁড়াই গেছি। বোন চাল নিব 1 বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার 5 মিনিট পরে কাহিনীটা হয়েছে। আমার চাচাতো বোন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রাচীরটি সংস্কার না করায় এই দুর্ঘটনা হয়েছে। এই ওয়ালটাতে কোনো পিলারই নাই। একটা পিলার ছাড়া তো আসলে আপনার রড পিলার ছাড়া তো একটা ইমারত টিকে থাকতে পারে না। অবস্থা যত খারাপ এই দেওয়ালেতে, এটা তো খুব ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহত 7-8 জনকে দ্রুত আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, পঙ্গু হাসপাতালে আসার আগেই নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। অপরজন মারা যায় ঢাকা মেডিকেলে। আমাদের এখানে এখন পর্যন্ত 8 জন রোগী এসেছে, এর মধ্যে 1 জন মারা গেছে, সেটা এখানে হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল।
প্রাচীর ধসে পড়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও এ বিষয়ে তাদের কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য আমরা পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের সুখবর হিসেবে বন বিভাগ বলছে নতুন শুমারিতে বাঘের সংখ্যা গত শুমারির চেয়ে ১১টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছে বাঘ সংরক্ষণে জড়িত বিভিন্ন পর্যায়ের অংশীদাররা। তাদের মতে জলবায়ু পরিবর্তনে বাঘের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়া এবং মানবসৃষ্ট নানা চাপ এখনও বড় উদ্বেগের বিষয়। শরণখোলা সংবাদদাতা নজরুল ইসলাম আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সুন্দরবনে বাঘ বেড়েছে। ৬,০১৭ বর্গ কিলোমিটারের বনে ২০২৪ সালের শুমারি অনুযায়ী রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা ১২৫টি, যা ২০১৮ সালের জরিপের তুলনায় ১১টি বেশি। তবে এই অর্জন ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সুন্দরবন ও বন্যপ্রাণী সুরক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা। তাদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে যাওয়া, ঘূর্ণিঝড় সুন্দরবনের জীববৈচিত্র্যের উপর বাড়তি চাপ তৈরি করেছে। এতে বাঘের নিরাপদ আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও হরিণ চোরা শিকারীদের ফাঁদেও বাঘের আটকা পড়ার ঘটনা নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো মূল্যে বাঘকে বাঁচিয়ে রাখতে হবে। বাঘ থাকলে সুন্দরবন থাকবে, সুন্দরবন থাকলে আমরা বেঁচে থাকব এবং বাঘ আমাদের গর্ব, অহংকার। যারা এই শিকারী আছে এরা ধরা খাওয়ার পর জন্য তাড়াতাড়ি ছেড়ে না আসতে পারে, তার জন্য আইনটা আমাদের শক্ত হইতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরমুখী যে খাল এবং নদী সমূহ আছে সেইগুলি ভরাট হয়ে যাচ্ছে, তাতে জীববৈচিত্র্য যথেষ্টভাবে ক্ষতি হচ্ছে, তার সঙ্গে বাঘেরও আবাসস্থলের ক্ষতি হচ্ছে। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে যাতে হচ্ছে গিয়ে যে এই সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকি থেকে রক্ষা পায় এবং এরা বেঁচে থাকে, সুন্দরবনের বাঘ বেঁচে থাকে। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জানান, বন বিভাগের প্রতিদিনের টহলের নতুন সংযোজন ড্রোনে নজরদারি, এতে দুর্গম এলাকাও টহলের আওতায় এসেছে। বাঘ রক্ষায় বন বিভাগ সদা তৎপর রয়েছে। আমাদের প্রতিদিনের যে টহল, তার পাশাপাশি প্রতি মাসে আমাদের এখানে 2 বার করে স্মার্ট পেট্রোল চলছে। এর পাশাপাশি আমাদের নতুন সংযোজন হয়েছে ড্রোন। আমরা ড্রোন টহলের মাধ্যমে সুন্দরবনের দুর্গম জায়গাগুলোকেও টহলের আওতায় আনতে পেরেছি। এর মাধ্যমে সুন্দরবনে বন্যপ্রাণী শিকার আমরা কমিয়ে আনতে পেরেছি। বন বিভাগের আশা, আগামী জরিপে বাঘের সংখ্যা আরও বাড়বে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও জানান তারা। হাসান আহমেদ, ৭১।